আলী ইমাম মজুমদার ইউনূস স্যারের ক্যাবিনেট উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত হয় আমি কিন্তু মোটেও অবাক হই নাই, বরং প্রথম দিনে ব্যাটা ঢুকতে কেন পারলো না সেটা অবাক হওয়ার বিষয়। কারণ এই ইন্ডিয়ান ঘটিগুলা গিরগিটির চাইতে অস্বাভাবিক দ্রুততায় রং বদলাইতে পারে। ঘটি মানে বুঝেছেন তো, 47-এর পার্টিশনের পর ইন্ডিয়া থাকবার পারে নাই, ঘটি বাটি নিয়ে সে পূর্ব পাকিস্তানে আসেছিল, এখনো সেই পুরানা প্রেম চাগায় টাগায় ওঠে আর কি। ভাবতেছেন আমি সবার পিছে লাগি? সুজন টিআইবির গুরুজন পত্রিকার পাতায় সকাল সন্ধ্যা নসিহত করে, ফক ফকা মাল, আপাদ মস্তক সফেদ। এটা আবার কি করলো? বাইরে সমস্যা তো এইখানেই, হাসিনা যে খানদানি জাউরা এটা তো জানেন, এক জেনারেশনের না 2 জেনারেশনের জাউরা খানদানি। এই জন্য ওই মাতারি সবসময় তার জাউরামু লুকায় না, সামনাসামনি কয়ে দেয়, ছাত্রদের রাজাকার কইয়া ফেলায়। এর বাপ দেশ স্বাধীন করেছিল, এটা তার দেশ, এতে তার বাপ স্বাধীন করে দিছিল, বেশি কথা কইলে সবকিছু বন্ধ কইরা বসে থাকবে। হ্যাঁ, ঠিক তেমনি আপনারা এখন এটাও জানেন যে হারুনের টুনটুনি সাইজ কত, কারণ হাউন আঙ্কেল এটা আমাদের দেখাই দিছে। সমস্যা হইলো এইসব ঘাপটি মারা আলী ইমাম মজুমদার নিয়া, এর থেকে ওই হারপিক মজুমদার ভালো, কথা অন্তত সামনাসামনি কয়। আর এই আলী ইমাম মজুমদারের হইলো আস্তা শয়তান। এদের ওই টুনটুনির সাইজ কত সেটা আর সহজে বুঝতে পারবেন না, সেদিক দিয়ে এরা জব বসে আনা। আমার তো আবার অভ্যাস খারাপ, আমার এক্সরে চোখ দিয়ে শুধু টুনটুনি সাইজ না, টুনটুনির লড়াচড়া সব দেখতে পারি। গাবের না এক্সরে দিয়ে শুধুমাত্র জাউরাদেরটাই দেখা যায়, আমার লক্ষ লক্ষ ভালো মানুষ দর্শক শ্রোতাদের গুলা দেখা যায় না। আজ হঠাৎ এই সফেদ আলী ইমাম মজুমদারের টুনটুনি আমার এক্সের ধরা পড়িছে, দেখলাম ওইটা লড়তেছে খুব, তো কতখানি টুনটুনি সেটা আনা দেখাই আপনাদেরকে, কয়া দিই। কারণ ওর ইতিহাসের পাতা উল্টা উল্টা দেখলাম যে বেডা 111-এর বিশ্ব জাউরা টিমের গোলকিপার ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় একই সাথে ক্যাবিনেট সেক্রেটারি আর প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ছিল, 2টা পদ একই সাথে ধরেছিল। দেখেছেন কত কামেল মানুষ, আমলাদের সবচেয়ে বড় 2টা গুরুত্বপূর্ণ পদ একজন দখল করে ফেলছিল। ভাবতেছিল ওরা বাবার টুনটুনিটা কত বড়, আমি দেখা দিতেছে টুনটুনি। এটাই শেষ না, ওস্তাদে আবার 1 বছরের এক্সটেনশনের নিচে মোক্ষম সময় 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের অস্বাভাবিক ফলাফল আর বিএনপির 30 সিট দেখে যারা অবাক হয়েছেন তারা অবাক হইয়েন না। এই আলী ইমাম মজুমদার আর ওর আরেক পীর এইচটি ইমামের কদম মোবারকের সেবায় মাঠ পর্যায়ের পুরা প্রশাসন আওয়ামী লীগের জন্য সাজায় দিছিল। থামেন থামেন থামেন, খাইনি শেষ হয় নাই, মুখ্য সচিব আর ক্যাবিনেট সেক্রেটারির 2টা পদ একসাথে কবজা করছে কেমনে কয়ে দিই। ওই টুনটুনির সাইজটা দেখে দিই। হ্যাঁ আসেন। এই আলী ইমাম মজুমদারের গ্রেডেশন লিস্ট আছে, মানে সরকারি চাকরির গ্রেডেশন লিস্ট আছে, মানে পরীক্ষায় আমরা যেমন ফার্স্ট সেকেন্ড হই না উনকা করে গ্রেডেশন লিস্ট থাকে। তো গ্রেডেশন লিস্টে ওর নাম্বার কত ছিল জানেন? 631। তো ওর উপরে ছিল আর একজন ক্যান্ডিডেট যে এটা হবার পারল নি, 204 নাম্বার, তার নাম ছিল আবুল কাশেম। 205 নম্বরে ছিল হেদায়েতুল ইসলাম। এই 2জনকে রাষ্ট্রদূত করে পাঠাইছে 2 দেশে, ব্রুনাই আর ফিলিপাইনে। আর 222 নম্বরে ছিল আবু সোলাইমান চৌধুরী, ওদের প্রাইভেটাইজেশন বোর্ডের আঙুল চোষা পদে বদলি করে দিছে। আর এর সাথে আছে ওর আগের ব্যাচের যারা সিনিয়র ছিল তারা যেন পদোন্নতি না পায় এটা বঞ্চিত করার জন্য দুনিয়ার বাইরের পদোন্নতি একটা নীতিমালা বানিয়েছিল। বলছে পদোন্নতি পাইতে সারা জীবনের এসিআরে ভালো নম্বর লাগবে। কারণ ওই শয়তানটা এটা কয়ে দিই, ওই যে এসিআর বার্ষিক গোপনীয় প্রতিবেদন বুঝছাও, এই সরকারি কর্মচারীদের প্রত্যেকের একটা বার্ষিক গোপনীয় প্রতিবেদন থাকে, ওইখানে মার্কিং করা থাকে যে ক্যাঙ্কা কাজ করিছে বুঝছাও, ওইটা এখন নম্বর দেওয়া থাকে। আর আগে এটা নম্বর দেওয়া থাকতো না, ABCD করা থাকতো, এখন এটা নম্বর দেওয়া ছিল। তো উই কইছে যে সারা জীবনে প্রমোশন পাইতে হইলে সারা জীবনে এসিআর এর নম্বর লাগবে। ও কিন্তু জানতো যে এর সাথে নম্বর দেওয়া ছিল না, ABCD ছিল। এইভাবে তার সিনিয়র শত শত যোগ্য কর্মকর্তার হাতে হারিকেন দাঁড়াইয়া বাড়ি পাঠাই দিছে। পরবর্তীতে হাইকোর্ট কিন্তু কইছিল যে এই নীতিমালা, পদোন্নতি নীতিমালা অবৈধ। আর এই পদোন্নতি নীতিমালা বানাইছিল এই হারামজাদা আলী ইমাম মজুমদার। পরে কিন্তু হাইকোর্ট কইছিল যে এই নীতিমালা অবৈধ আর অসৎ উদ্দেশ্যে করা, সেই জন্য বাতিল কইরা পদমর্যাদা ফিরাই দিতে বললেও ক্ষতি যা হওয়ার সেটা তো হয়ে গেছে। এখন আবার উপদেষ্টা হইয়া শেখ হাসিনার সচিবদের ত্রাণকর্তা গডফাদার হইয়া তাদের রক্ষার মিশনে শুধু নামে নাই, বরং সাথে সাথে আরো কয়টা শয়তানদের সাথে নিয়ে শয়তানদের একটা সিন্ডিকেট বানায় নতুন 111 মডেলে অন্তর্বর্তীকালীন সরকারের 12টা বাজানোর মিশনে নামিছে। এবার আসেন এক এক করে কয়ে দিতেছি ওদের আকামের ফিরিস্তি। এই হারামজাদা হাসিনার 96-2000 মেয়াদের সময় কক্সবাজার আর সিলেটের ডিসি আছিল। হ্যাঁ দূর পাইছে আমাদেরকে।
তো ডিসি কাদের বানানো হয় তা জানেন তো আপনারা, তাই না? এখন প্রায় পত্রিকায় সততার ন্যায়ের বয়ান দেয় আরামজাদা, বুঝছেন? কেমন যাওরে ডিসি হয়েছিল, তো ডিসি কাদের বানায়? আমাদের দূর পাঠাইছে। শুনতেছি ইমাম সাহেবের এক মুয়াজ্জিন সোরা নুরুল ইসলাম, যাকে খালেদা জিয়া সরকারের সময় দুর্নীতি আর গুরুত্বপূর্ণ সরকারি নথি ষড়যন্ত্রের নীলনকশায় গোপনে কপি করার জন্য প্রধানমন্ত্রী কার্যালয় থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছিল, তাকে দুদকের চেয়ারম্যান করার পায়তারা করতেছে। কিন্তু এই এখন বানাবে ও। ইমাম সাহেব কইতেছে তার জন্ম নাকি আবার 50 সালে, মনে হয় বয়স চুরি ভালোই শিখেছেন ইমাম সাহেব। আরে কমো, আপনি হাসিনার বানানো সোরা 5টা সচিব একটা সরান নাই, তাদের নিয়ে প্রধান উপদেষ্টার মিটিং মারান, তাই না? লোক দেখানো ইধার কা মাল উধার করে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্ল্যানিং কমিশনে দেখায় যে ট্রান্সফার করেছি। হাসিনার ক্যাবিনেট সচিব মাহবুবকে এখনো ওই পদে বহাল রাখিছেন কে? আমরা কি সদনা, আমরা কিছু বুঝি না? এবার প্রফেসর ইউনূসকে কিছু কথা কই আপনার এই মালটা সম্পর্কে। ওরা তো নিছেন উপদেষ্টা বানায়, আপনার উপদেষ্টা হয়েছে, আসে ওর সম্পর্কে জানেন, জানা লাগবি না? স্যার আপনার কলে একটা দুর্নাম আছে, চিটাং হইলে আপনার আর কিছু দেখেন না নাকি? সত্য মিথ্যা জানি না, তো এই জাউরা কলে ঘটি, চট্টগ্রাম না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছাড়া আপনার কাছাকাছি হওয়ার আর কোনো যোগ্যতা নাই। আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এক সময়, বিশ্বাস করেন স্যার, এই হারামজাদা ঘটি না সরাইলে ও বদমাইশ আপনার 12টা বাজাইতে কোনো আকাম করা বাদ রাখবে না। ওই ইনকায় জাউরা। হাসিনা তো 2 জেনারেশনের জাউরা ছিল, ওই 1 জেনারেশনের জাউরা, কিন্তু 1 জেনারেশনের জাউরা হাসিনার চেয়ে কম চড়া না গেল। এটা 6 জন নতুন সচিবকে এই সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ দিছে, যারা 111-এর কুশীলব। এরা স্বরাষ্ট্র, স্বাস্থ্য, জনপ্রশাসন, শিক্ষা এবং যোগাযোগ সব কয়টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিতেছে একে একে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিশেষ কেস হিসেবে দাপ্তরিক দুর্নীতির জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নুরুল ইসলামকে তার গুরু ভারত ভূমিতে জন্ম নেওয়ার সন্তান আলী ইমাম মজুমদার ইতিমধ্যেই সচিব পদে পদোন্নতি দিছে এবং তাকে সকল আর্থিক সুবিধা সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন বইলা দেখানো হইতেছে। মানে এই যে এই নুরুল ইসলাম অতিরিক্ত সচিব হিসেবে অবসর নিয়েছিল, কিন্তু আমাদের মনে করতে হবে যে অবসরের 2.5 বছর আগেই সে সচিব হয়েছে। মনে করতে হবে, হ্যাঁ, ওই যে শেখ মুজিব যেমন হয়েছিল, মনে করতে হবে সে নির্বাচিত, বুঝছাও? এবং ওই জন্য শুধু এটা না, এই জন্য পাওনা বেতন টেতন সব দিতে হবে। চমৎকার, এটা কেবল শুরু। এবার আলী ইমাম মজুমদার নুরুল ইসলামকে দুদকের চেয়ারম্যান বানাবে। ইউনূসের দুর্পুন বুঝায় যে নুরুল ইসলাম এত সাচ্চা যে প্রধানমন্ত্রী সচিবালয়ে থেকেও সে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, সেই কারণে সে সেখান থেকে বিতাড়িত হয়েছিল। কিন্তু সত্যি হইল এই নুরুল ইসলাম সরকারের গোপনীয় আর রাষ্ট্রীয় স্পর্শকাতর ফাইল কপি কইরা জায়গা মতো পৌঁছাইতো। স্যার শোনেন, আলী ইমাম মজুমদার আপনাকে বলবে যে নুরুল ইসলাম সৎ আর দুর্নীতির বিরুদ্ধে অবিচল বইলা তার সহ্য হয় নাই, আসলে বেটা ফাইল চোর। নিশ্চিত আপনি নিজে খোঁজ নেবেন, ভালো করে খোঁজ নেবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনি নিজের লাইনে খোঁজ নেন। আপনি বায়াস হওয়ারও দরকার নাই, আপনি নিজের লাইনে খোঁজ নিয়ে দেখেন এক ফাইল চোরা কিনা। নিশ্চিত থাকেন এই হারামজাদা আপনার বিরুদ্ধে একই কাজ করবে আর পরিস্থিতি মতো এগুলো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। এই আলী ইমাম মজুমদার একবার জানাইছিল স্বাধীনতার ঘোষণাপত্রের মূল কপি নাকি পাওয়া যাচ্ছে না। ওরে জিগান, তুই তো সব সরকারের মধু খাইছিলি, আর তোর দোস্ত নুরুল ইসলাম তো ফাইল কপির ওস্তাদ, চুরির ওস্তাদ, ওর কাছেই ছিল। স্যার আপনি তো জানেন আমি কারো পক্ষে কথা কই না, একমাত্র বাংলাদেশ ছাড়া, বাংলাদেশের জনগণ ছাড়া। আপনারে কই 1 সেকেন্ড সময় নষ্ট না করে আলী ইমাম মজুমদার, নুরুল ইসলাম আর ফজলুর রহমানদের এই মুহূর্তে বিদায় দেন পাছায় লাথি দিয়া। বেশি দেরি করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আপনি তো নিজের জীবন দিয়া দেখছেন আমলারা কিভাবে আপনাকে টাকা পাচার, গরিবের হক মারা আর সুদখোর হিসাবে প্রতিষ্ঠিত করতে হাসিনারে সহায়তা করছে। আপনার বিরুদ্ধে মামলার ফাইল কে রেডি করছে? আমলারা তো রেডি করছে না। আপনার ভুল করার বা ব্যর্থ হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই স্যার। আপনার ভুলে আমরা সবাই শেষ হয়ে যাব। দেশে অনেক ভালো মানুষ আছে, দেশে অনেক দক্ষ প্রশাসক আছে, দেশে অনেক দক্ষ আমলা আছে। এই গিরগিটিগুলা আপনার কাছে না থাকলে কিচ্ছু হবে না, আপনি নিশ্চিত থাকেন। এই আলী ইমাম মজুমদার আর নুরুল ইসলামের আধ্যাত্মিক গুরু সাবেক সিএসপি মোহাম্মদ ফজলুর রহমানকে শিষ্য ইমাম ইতিমধ্যে জনতা ব্যাংকের চেয়ারম্যান বানাইছে। তো ইউনূস স্যার আপনি কার পরামর্শে আলী ইমাম মজুমদারকে আপনার ঘনিষ্ঠ সহচর বানাইছেন জানি না, তবে আমার এই ক্ষুদ্র বুদ্ধিতে যা বুঝি, এই আলী ইমাম মজুমদার নুরুল ইসলাম যদি মঞ্চে থাকে আর পিছনে যদি চাণক্য ফজলুর রহমান ডাইরেকশন মারে, তাইলে কলে
সারা অচিরেই কাশিম বাজার কুটি ষড়যন্ত্রের রিমেক এই বাংলাদেশে দেখতে পাবেন। তখন আপনি কইবেন সিরাজদৌল্লার মতো কে দেবে আশা কে দেবে ভরসা বলে পথে পথে ভরসা খুঁজে ফিরবেন, কিন্তু দেখবেন আপনার সাচ্চা ভরসা দেওয়ার আসল রহিমউদ্দিন ভরসারা পৃথিবী থেকে চলে গেছে, নাই হয়ে গেছে। তো আলী ইমাম মজুমদারের টুনটুনি দেখা শেষ হয় নাই, ওর টুনটুনি আরো কিছু দেখে নেই। আলী ইমাম সাহেব আপনি খুব ভদ্রলোক সাজেন তাই না, সুশীল সাজেন, পত্রিকার লেখালেখি করেন, পত্রপত্রিকা আপনার ভাষা আর আওয়ামী লীগের ভাষার মধ্যে তো কোনো পার্থক্য নাই। আপনি লেখেন 2024 নির্বাচন সাংবিধানিক বাধ্যবাধকতা, লেখেন নির্বাচন এলেই ওরা বর্জন করে, বাণী দেন নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। ইউনূস স্যার, আওয়ামী মুক্ত বাংলাদেশে আলী ইমামের মতো আওয়ামী পাঁচাটার জায়গা আপনার পাশে, এই কষ্ট আপনি আমাদের দিতে পারলেন স্যার। আর আপনি কেন হঠাৎ হাসিনার বানানো সচিবদের সাথে মিটিং করলেন বুঝলাম না। পরামর্শটা যে আলী ইমামের সেটা বুঝতে পণ্ডিত হওয়ার দরকার নাই, তবে একটা উপকার আমার হয়েছে, ছবির একটা ফ্রেমে বদমাইশগুলোর একসাথে দেখার সুযোগ পেয়েছি। লক্ষ্য করলাম সবাই খুব রিল্যাক্স, চেহারায় কোনো টেনশন নাই, আপনার দিকে তাকায়ও নাই। কেউ কেউ ডাইনে বায়ে কাজুয়ালি তাকাইতেছে, কেউ কলম নড়াচড়া করছে, কারণ একটাই, ওরা জানে আলী ইমাম তাদের আসল হুজুর, আপনি কিছুই না। ইমাম সাহেব যদি বলেন নো চিন্তা, তাইলে ওরা সিরিয়াসলি আপনার কথা শোনার প্রয়োজন মনে করবে কেন? স্যার আপনি কি ভুলে গেছেন যখন সারা বাংলাদেশ হাসিনা পুলিশ লীগ আর তার অঙ্গ সংগঠনগুলা টার্গেট কইরা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যা করে চলতেছিল, তখন ওই হারামজাদাগুলো ছিল নির্বিকার পর্দানসীন গৃহবধূ স্কুটিতে কইরা পানি পয়সা দিছে তৃষ্ণার্ত ছাত্র জনতার কাছে, গুলি আর প্রাণ হারানোর আশঙ্কার তোয়াক্কা না কইরা তখন এই জানোয়ারগুলো এয়ার কন্ডিশন ড্রয়িং রুমে বসে এক জাউরা আর এক জাউরার কাছে মোবাইলে খোঁজ নিছে নেত্রী কতদূর সামলাইলো, প্রণয় ভার্মার সাথে কি কথা হইল। যখন আমার বস্তিবাসী বোন গুলির বৃষ্টি উপেক্ষা কইরা আন্দোলনরত ছাত্র জনতার কাছে অতি সামান্য কাঁঠালের কোয়া পৌঁছাইতে মরিয়া হইছে, তখন এই সমস্ত বাইঞ্চোদদের এক একজন আর একজনকে আশ্বাস দিছে নেত্রী সব ঠিক করে ফেলাবে, নাকে তেল দিয়া ঘুমাও, যেমন বলছিল নির্বাচন কমিশন সচিব কালা জাহাঙ্গীর। বোতল কামালের যখন পুলিশের এডিসি মোবাইল স্ক্রিনে দেখায় কয় এডা মরলে একটা পরে বাকিতে যায় না, তখন পিছনে দাঁড়ায় এই কালা জাহাঙ্গীররা পৈশাচিক হাসে, আর এদের সতীর্থরা আশ্বস্ত হইয়া সন্ধ্যাবেলা মদের গ্লাসে ঠোকাঠুকি কইরা সাবাস বাপের বেটা বইলা উল্লাস করে। মুগ্ধ যখন টিয়ার গ্যাসের ঝাঁজ সামলাইতে সামলাইতে পানি লাগবে বলে এয়ারপোর্ট রোডে ছুটে বেড়াচ্ছিল, তখন এই শুয়ারের বাচ্চারা একজন আর একজনকে আশ্বস্ত করতেছিল চিন্তা নাই আর্মি নামতেছে। এই ইবলিশরা এখনো বসুন্ধরা আর উত্তরায় মিটিং করে কেমনে প্রশাসনিক কু করা যায়। লক্ষ্য করবেন এই কুত্তার বাচ্চারা 5ই আগস্টের আগে তো না, জনতার বিজয়ের পর এখন পর্যন্ত একটা শব্দেও আন্দোলনের পক্ষে একাত্মতা দূর থাক সমর্থন জানায় নাই, অথচ এরা পান থেকে চুন খুঁজলে অ্যাসোসিয়েশন থেকে বিবৃতি মারিছে, বরিশালের ইউএনওর পক্ষে মাঠে নামিছে, আর তাদের পীর কেবলা মহিউদ্দিন খান আলমগীরের ডাকে জনতার মঞ্চের কথা নাইবা বললাম। ইউনূস স্যার আপনি এদের অপরিহার্য ভাবতেছেন কেন? এরা সবাই পাঞ্জেরি গাইড মুখস্থ করে বিসিএস পাস করিছে, আমার কাছে পরীক্ষা দিতে কন, 5 নম্বর তো দূরে থাক, একজন পরীক্ষা তো বসবে না গ্যারান্টি দিলাম। বিশ্বাস না হলে এদের ফাইল নোট দেখেন, সহকারী সচিব যার নোট দিছে এরা কোনোদিন সই ছাড়া আর কোনো মতামত দিছে কিনা, মতামত দিতে পারছে কিনা, বড় জোর ফাইল ফেরত দিয়ে বলছে আলোচনা করুন, অথবা আলমারিতে লুকায় রাখছে, যেমন রাখছে পূর্বাচলে হাসিনা রেহানা জয় পুতুল ববির 60 কাঠার প্লটের ফাইল, ওই রকম। এরা কি দেশের স্বার্থ দেখছে কোনোদিন? এরা কি পদ্মা সেতুর রেল সংযোগ ঠেকাইছে? এরা ট্রানজিট ঠেকাইছে? এরা বন্ধ করছে কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এরা সবাই তো বহাল, কেউ পূর্ত, কেউ জ্বালানি, কেউ যোগাযোগ, কেউ বিজ্ঞান প্রযুক্তিতে। এই হাসিনার জাউরা প্রেতাত্মাদের নিয়ে আমাদের চলতে হবে কেন? এদের আমরা যতই তালে বড় ভাবি না কেন, এগুলোর ভিতরে ফক্কা কিছু নাই। তাই এরা যখন ইন্ডিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে তখন বোঝা যায় এরা মাল কেমন। আপনি কোন একটা ভিডিও করে দেখবেন এরা কি আলোচনা করে। এরা কোনোদিন পারছে আলোচনায় ওদের থেকে আগায় থাকতে? পারছে আমাদের স্বার্থ রক্ষা করতে? পারেনি। আর পারেনি বইলাই ইন্ডিয়া আমাদের মংলা নেয় রেল করিডোর, শুল্ক না দিয়ে জাহাজ গাড়ি পার করে, আর গান্ডুদের মাথায় হাত বুলায় পদ্মায় 45,000 কোটি টাকার রেল প্রজেক্ট ঢুকায়। এই চোরদের ইতিহাস দেখেন, এই ফৈনির পোলাদের দেশে বিদেশে আজ জমি ফ্ল্যাট টাকা গুইনা শেষ করা যায় না। এদের দেশে বিদেশের সম্পদের হিসাব দিতে বলেন, ঠিকঠাক আমি গ্যারান্টি দিয়ে করতেছি এদের সবাই দাড়ি গোফ কামায়া ডায়পার পয়রা ভাগবে, কারণ এরা তো আমাদের মতো রাস্তার লোক না, রিমান্ডের সহ্য করার ক্ষমতা এদের নাই। এরা সুতিয়া বইলাই আলী ইমাম মজুমদার আর নুরুল ইসলামদের গুরু মানে। সোহরাওয়ার্দীর বডিগার্ড শেখ মুজিবর মুক্তিযুদ্ধ দেখে নাই, তাই মুক্তিযুদ্ধ অনুভব করার মতো মেধা তার ছিল না। আপনি চূড়ান্ত বিজয়ের সময় দেশে ছিলেন না, কিন্তু আমি জানি আপনি কি করছেন। আপনি প্রত্যেকটা মুহূর্তের জন্য যুক্ত ছিলেন।
আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন আরো রক্তপাত না হয়। আপনি প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছেন যেন এই জালেম পরাজিত হয়। এটা বাংলাদেশের মানুষ কয়জন জানে জানি না, আমি নিজে জানি। যাই হোক, ঠিক একইভাবে চারিদিকে সহস্র নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসের মাঝ দিয়ে আপনি আমাদের নিরাপদ গন্তব্যে নিয়ে যাবেন বলে আমাদের আস্থা আপনার উপরে। আপনি আমাদের নিরাশ করবেন না। আপনার ভয় কি স্যার? অজেয় বীর ছাত্ররা আপনার সাথে আছে, আর তার সাথে আছে 18 কোটি জনতা। কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় যাব আপনি ডাকলেই। আর যদি আপনিও আলী ইমামদের ফাঁদে ইন্দুর হইয়া যান, আর আলী ইমাম নুরুল ইসলাম ফজলুর রহমান প্রশ্নে থাইকা যাওয়া হাসিনার জাউরারা যদি নিজেদেরকে ইঁদুর মারা বিড়াল মনে করে, তাইলে ওই ইঁদুর মারা বিড়ালরা শুনে রাখো, বিড়াল বাঘের মামা মনে কইরা ফাল পারতে পারে, কিন্তু এদের জন্য বাঘের আব্বা জানে খাবার দরকার নাই, হুঙ্কারি যথেষ্ট। ছোট একটা মারলেই বেজম্মার গোষ্ঠীর অ্যাডাল্ট ডায়াপার ফাইটা সব গুপ বাড়ায়া যাবে, টেরও পাবে না। আলী ইমাম, তোমার জান আমি কালা কালা কইরা দেব, প্রমিজ। নিজে থেকে ভাইগা গেলে ছেড়ে দেব, কিন্তু গার পেলি করলে ইনকা গালি খাবা যে এর চাইতে হোগা গুলিস্তানের কামান নিলে কম কষ্ট হইতো মনে হবে। জানো তো, বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা।